আবারও প্রধানমন্ত্রী হয়েই বাংলাদেশে আসছেন শেখ হাসিনা। ভারতের সাথে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠতা যে কতটা গভীর তা দেশটির কর্মকাণ্ডে খুব সহজেই অনুমান করা যায়। বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়ার পর ভারতই শেখ হাসিনাকে নিরাপদ আশ্রয় প্রদান করেছে। এছাড়া তাঁকে ফিরিয়ে দেওয়ার বিষয়েও সরাসরি কোনো পদক্ষেপ নেই দেশটির। তবে এবার দেশটির শীর্ষস্থানীয় একটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে আরও একটি বিস্ফোরক প্রতিবেদন, যেখানে জানানো হয়েছে আবারও প্রধানমন্ত্রী হয়েই বাংলাদেশে আসছেন শেখ হাসিনা। এদিকে নয়াদিল্লিতে মুখোমুখি হবেন শেখ হাসিনা, ভ্লাদিমির পুতিন ও নরেন্দ্র মোদী। ইউনূস সরকারের কাঁপন শুরু। তবে কি আবারও প্রধানমন্ত্রী হিসাবে দেশে ফিরছেন শেখ হাসিনা? এদিকে সন্ধ্যার পরে ইউনূস হটাও দেশ বাঁচাও স্লোগানে উত্তাল ঢাকা রাজপথ। এদিকে আওয়ামী লীগের বিবৃতি, সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা উদ্দেশ্য প্রণোদিত, ভিত্তিহীন ও হাস্যকর। মাত্র বিএনপি নেতা গুরুতর অসুস্থ অবস্থায় এভারকেয়ার হাসপাতাল থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে এই হেলিকপ্টার শোভাযাত্রা কি তাকে লন্ডন পাঠানোর জন্য? তারা এত ভয় পাচ্ছে কেন? প্রিয় দর্শক, আপনার গুরুত্বপূর্ণ মতামত শেয়ার করুন। এদিকে মুন্সিগঞ্জে মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতার সমর্থকদের বিক্ষোভ, ফখরুলের কুশপুত্তলিকা দাহ। মনে করিয়ে দেই যে অনেকদিন আগে বলেছিলাম তারেক রহমান দেশে ফিরতে পারবেন না, অন্তত ইউনূস মহাজনের আমলে তো নয়। লন্ডনে তারা বৈঠক করে নির্বাচনের তারিখ ঘোষণা করলেও তারপর থেকে থেমস নদী দিয়ে অনেক পানি বয়ে গেছে। সর্বশেষ বলাবলি হচ্ছে যে তারেক রহমানের ফেরা হবেই না। তার আবার 7 নভেম্বর কি? আসুন তো জানার চেষ্টা করি। এদিকে নয়াদিল্লিতে মুখোমুখি হবেন শেখ হাসিনা, ভ্লাদিমির পুতিন ও নরেন্দ্র মোদী। ইউনূস সরকারের কাঁপন শুরু। তবে কি আবারও প্রধানমন্ত্রী হিসাবে দেশে ফিরছেন শেখ হাসিনা? ভারত সফররত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উচ্চ পর্যায়ের বৈঠক আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। কূটনৈতিক মহলে আলোড়ন তোলা এই বিশেষ বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও উপস্থিত থাকবেন বলে জানা গেছে। রাজনৈতিক সূত্রের দাবি, 2024 সালের বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পট পরিবর্তনের পর শেখ হাসিনা ভারতে অবস্থান করতে শুরু করেন। এরপর থেকেই দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অঙ্গনে ভারত তার নিরাপত্তা ও কূটনৈতিক কর্মকাণ্ডে সরাসরি সহযোগিতা করে আসছে। আজকের বৈঠকেও সে ধারাবাহিকতার একটি অংশ হিসাবে দেখা হচ্ছে। নয়াদিল্লির সাউথ ব্লকে অনুষ্ঠিতব্য এই ত্রিপাক্ষীয় বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা, জ্বালানি নিরাপত্তা, পারমাণবিক প্রকল্প ও প্রযুক্তি সহযোগিতা, পাশাপাশি বৈশ্বিক ভূ রাজনৈতিক দক্ষিণ এশিয়ার অবস্থান নিয়ে বিস্তৃত আলোচনা হওয়ার কথা রয়েছে। পুতিন হাসিনা দ্বিপাক্ষীয় আলোচনার পর মোদীর যোগদানকে ভারত, বাংলাদেশ, রাশিয়া ত্রিমাত্রিক কূটনৈতিক নতুন এক অধ্যায় হিসাবে দেখছেন বিশ্লেষক মহল। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠক শেষে একটি যৌথ বিবৃতি বা মিডিয়া ব্রিফিং হতে পারে। তবে নিরাপত্তা ও আলোচনার স্পর্শকাতর বিষয়গুলো বিবেচনায় অনেক তথ্য প্রকাশ নাও করা হতে পারে। দক্ষিণ এশিয়ার চলমান রাজনৈতিক পরিবর্তন ও বৈশ্বিক শক্তির নতুন সমীকরণের প্রেক্ষাপটে এই বৈঠকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এদিকে আওয়ামী লীগের বিবৃতি, সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা উদ্দেশ্য প্রণোদিত, ভিত্তিহীন ও হাস্যকর। অন্তর্বর্তী সরকার পরিচালিত ট্রাইব্যুনালে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, ভিত্তিহীন ও হাস্যকর বলে মন্তব্য করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। দলের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই প্রক্রিয়া জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ট্রাইব্যুনালটি যে উদ্দেশ্যে 1973 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, মুক্তিযুদ্ধের মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করা, ক্ষমতাসীন অন্তর্বর্তী সরকার সেই এখতিয়ার ভঙ্গ করেছে। আওয়ামী লীগের ভাষ্য, ট্রাইব্যুনালকে রাজনৈতিক প্রতিহিংসার চারিতার্থের হাতিয়ার হিসাবে ব্যবহার করা হচ্ছে। বিবৃতিতে জানানো হয়, যুদ্ধ অপরাধ বিচার সংক্রান্ত প্রতিষ্ঠানকে ভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করে মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলাদেশের রাষ্ট্রিক ভিত্তিকে দুর্বল করার চেষ্টা চলছে। আনিত অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি। বিবৃতিতে উল্লেখ করা হয়, সজীব ওয়াজেদ জয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথ্য ও যোগাযোগ বিষয়ক উপদেষ্টা হিসাবে দীর্ঘদিন দেশের প্রযুক্তি ও ডিজিটাল খাত উন্নয়নে কাজ করেছেন। তার নেতৃত্ব ও নীতিগত পরামর্শের ফলে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ ধারণায় অগ্রগতি অর্জন করেছে। গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রসঙ্গে আওয়ামী লীগ জানিয়েছে, কোনো ব্যক্তির নামে এমন পদক্ষেপ নিতে হলে অভিযোগের ভিত্তি ও প্রাথমিক প্রমাণ থাকা প্রয়োজন, যা এই ক্ষেত্রে অনুপস্থিত।
বিবৃতিতে স্পষ্ট করা হয়, জুলাই আগস্টের সহিংস ঘটনার সময় সজীব ওয়াজেদ জয় দেশের বাইরে ছিলেন। এই তথ্য সর্বজনবিদিত। এই পরিস্থিতিতে তার বিরুদ্ধে দায় আরোপ ও পরোয়ানা জারি অবৈধ ও মানবাধিকার লঙ্ঘন বলে উল্লেখ করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, এই মামলাকে ইউনূস সরকার রাজনৈতিক উদ্দেশ্যে পরিণতভাবে ব্যবহার করছে। এটি আওয়ামী লীগের নেতৃত্বকে দুর্বল করার প্রচেষ্টা। আওয়ামী লীগ জানায়, বাংলাদেশের জনগণ এই ষড়যন্ত্র প্রত্যাখ্যান করছে। বিবৃতিতে আওয়ামী লীগ জানায়, রাষ্ট্রের সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্র বিরোধী যে কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে তাদের রাজনৈতিক লড়াই অব্যাহত থাকবে। এদিকে মুন্সিগঞ্জে মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতার সমর্থকদের বিক্ষোভ, ফখরুলের কুশপুত্তলিকা দাহ। মুন্সিগঞ্জ 3 আসনে ঘোষিত মনোনয়ন প্রত্যাখ্যান করে বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কুশপুত্তলিকায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ করেছে বিএনপির একাংশের নেতাকর্মীরা। তারা অবিলম্বে প্রার্থী পরিবর্তনের দাবি জানায়। গতকাল সন্ধ্যায় প্রায় ঘণ্টাব্যাপী মুন্সিগঞ্জ শহরে সুপার মার্কেট চত্বরে তাৎক্ষণিক ওই কর্মসূচি পালন করেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব ও মুন্সিগঞ্জ 3 আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ মহিউদ্দিনের অনুসারীরা। এ সময় তারা মুন্সিগঞ্জ শহরের সুপার মার্কেট থেকে লঞ্চঘাটগামী সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকেন। এতে ওই সড়কে কার্যত যান চলাচল বন্ধ হয়ে যায়। তারা দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতনের ছবি সংবলিত পুষ্পোত্তলিকা দাহ করেন। পরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা ওই সড়কে মুক্তিযুদ্ধ ভাস্কর্য চত্বরে প্রতিবাদ সভা করেন। এই সময় তারা মুন্সিগঞ্জ 3 আসনের মনোনয়ন প্রত্যাখ্যান করে দ্রুত মনোনয়নের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান। বিক্ষোভে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের নেতাকর্মী সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মনে করিয়ে দেই যে অনেকদিন আগে বলেছিলাম তারেক রহমান দেশে ফিরতে পারবেন না, অন্তত ইউনূস মহাজনের আমলে তো নয়। লন্ডনে তারা বৈঠক করে নির্বাচনের তারিখ ঘোষণা করলেও তারপর থেকে থেমস নদী দিয়ে অনেক পানি বয়ে গেছে। সর্বশেষ বলা বলি হচ্ছে যে তারেক রহমানের ফেরা হবেই না, তার আবার 7 নভেম্বর কি। আসুন তো জানার চেষ্টা করি কি মনে করছে যে তারা ডক্টর ইউনূসের হাত থেকে একটি তথাকথিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতার দণ্ডটি নিয়ে নেবে। এসব নিয়েই বিগত 1 বছরেরও বেশি সময় ধরে ইউনূস সরকারের সঙ্গে বিএনপি আঁতাত করে চলেছে। তারেক রহমান ফিরলে তাদের বিজয় আর কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। কিন্তু অনেক বিশ্লেষকই বলছেন যে তারেক রহমান 7 নভেম্বর ফিরতে পারবেন না। ইউনূস, জামায়াত, এনসিপি মিলে তাকে ফিরতে দেবে না। আমিও মনে করি যে তারেক রহমানের ফেরা হবে না বাংলাদেশে। আর বাংলাদেশের রাজনীতিতে বিএনপির অবস্থা দিন দিন আরো ভয়ঙ্কর হতে থাকবে, কথা আমি বহুদিন ধরে বলে আসছি। যদি না এর মাঝখানে আরো বড় কোনো ঘটনা ঘটে যায়। এই ভূমিকার পরে আমার বক্তব্যের যুক্তি দেওয়ার জন্য আমি যা বলতে চাই তা হলো, বিএনপি ভেবেছিল যে তারা ইউনূসকে ম্যানেজ করে ফেলতে পারবে। এখন বিষয়টা আরেকটু খোলাসা করতে হবে। বিএনপি আসলে বলেছে না প্রতারিত হয়েছে, তারা প্রতারিত হয়নি। তারা জানতো ইউনূস সরকার কি নিয়ে খেলছে, কারা স্ক্রিপ্ট লিখছে এবং সেই স্ক্রিপ্টে তাদের নিজেদের ভূমিকা কি। রাজনৈতিক থিয়েটারে বিএনপি সবসময় দর্শকের ভান করে থাকে বটে, কিন্তু মঞ্চের নিচে থেকেই তারা সংলাপ ফিস করে বলে যায়। ইউনূস সরকারের সঙ্গে তাদের আঘাত ছিল কৌশলগত, কিন্তু সেই কৌশল এখন তাদেরই গলায় দড়ি হয়ে গেছে। জুলাই সনদের সময় থেকে বিষয়টা পরিষ্কার, বিএনপি জানে সব, তবু তারা অভিনয় চালিয়ে গেছে বা যাচ্ছে। প্রথম পর্ব শেষ হয়ে গেছে, দ্বিতীয়টা চলছে, আর চূড়ান্ত দৃশ্য এখনো বাকি। সেই দৃশ্যই নির্ধারণ করবে তারেক রহমানের ভাগ্য। তারেক রহমান ফিরতে পারবেন কি পারবেন না। আরেক জিয়া লন্ডনে নির্বাসিত এক নেতা, তিনি এখন যিনি ফিরলে রাজনৈতিক বাস্তবতা উল্টে যেতে পারে এরকম মনে করছেন। প্রশ্ন হচ্ছে তিনি ফিরতে পারবেন। যুক্তরাষ্ট্র বিএনপি সাম্প্রতিক সংবাদ সম্মেলনে নেতারা বলেছেন যে সরকার এখনো তার নিরাপত্তা বিষয়ে কোনো ঘোষণা দেয়নি। অর্থাৎ ভয়টা তো বাস্তব। আমি কথাই বলেছিলাম যে তারেক জিয়াকে এই সরকার কোনোভাবে বাংলাদেশে নামতে দিবে না। নিরাপত্তার অজুহাত হোক এবং বা নামলেও তাকে হয়তো খুন করে ফেলা হবে। খুন করে ফেলে বলবে এটা আওয়ামী লীগ করেছে, ভারত করেছে, তাদের তো কোনো অসুবিধা নেই, করবে তারা নিজেরাই, ডিপ স্টেট বাংলাদেশে। একদিকে নিরাপত্তার অজুহাত, অন্যদিকে প্রশাসনিক টানাপোড়েন। সরকারের তরফে আইনি বাধা নেই বলা হলেও প্রশাসনিক জটিলতা এবং অদৃশ্য নির্দেশনা বিষয়টাকে জট পাকিয়ে ফেলেছে। তারেক রহমান ফিরলে বিএনপি তাৎক্ষণিকভাবে রাজনীতিতে গতি ফিরে পাবে। লন্ডন থেকে ভার্চুয়াল রাজনীতি চালানো আর দেশের মাটিতে দাঁড়িয়ে জনগণের নেতৃত্ব দেওয়া তো এক জিনিস নয়। বিএনপির অনেক নেতাই হয়তো ভেতরে ভেতরে চান তিনি ফিরুন, কারণ তাতে দলের ক্ষমতার ভারসাম্য বদলে যাবে। আবার বিদেশি মহলেও তার প্রত্যাবর্তন নিয়ে দ্বিধা আছে, কারণ তিনি ফিরলে নতুন ক্ষমতার অঙ্ক তৈরি হবে। অন্যদিকে বিএনপি তৃণমূল চায় তিনি ফিরুন, কারণ তারা দীর্ঘদিন ধরে নেতৃত্বের শূন্যতায় ভুগছে। একজন দৃশ্যমান নেতার অভাব তাদের আন্দোলনকে দমিয়ে রেখেছে। তারেক রহমান দেশে ফিরলে সেই শূন্যতা পূরণ হবে এবং বিএনপির ভেতরকার হতাশা কাটবে। কিন্তু যদি তিনি না ফেরেন, তাহলে সেটি হবে বিএনপির জন্য ভয়ঙ্কর অস্তিত্বের সংকট। দীর্ঘদিনের যে প্রবাসী জীবন বা চোখের আড়ালে থাকা নেতৃত্বকে দুর্বল করে দেয়, রাজনীতিকে ক্ষয় করে দেয়।
দেশের রাজনীতিতে জায়গা খালি থাকে না, কেউ না কেউ এসে সেটি পূরণ করে। ইউনূস, জামায়াত, এনসিপি, বাংলাদেশ এখন নেতৃত্ব শূন্য, বিশেষ করে বিএনপি এরকম এক সময়ের ভিতর দিয়ে যাচ্ছে। বাংলাদেশ যেমন, বিএনপিও তেমন, উভয় নেতৃত্ব শূন্য। বাংলাদেশের জনগণও এমন এক নেতার খোঁজে আছে যিনি তাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক হতে পারেন। কিন্তু তারেক রহমান যদি সেই মুহূর্তে অনুপস্থিত থাকেন, তবে তার নামও ইতিহাসের এক পরিত্যক্ত ফুটনোট বা পাদটিকা হয়ে যাবে। আরেক জিয়া দেশে ফিরতে পারেন নাকি ইতিহাস তাকে নির্বাসিত করেই রাখবে? আমার কেন জানি মনে হয় 7ই নভেম্বর তারেক জিয়া ফিরতে পারবেন না।